চলছে এখন, যে যেমন ধরেন হরতাল, এই হরতাল আরও থাকবে, হরতাল সহজে শেষ হচ্ছে না, এবং এই ক্ষমতায় থাকার জন্য যা দরকার সরকার সেগুলো করবে, আর বিরোধী দলও এগুলো তো আসলে খুব জেনারেলাইজ কথা আর কি, জেনারেলাইজ কথা। এবং ধরেন আমার জ্যোতিষ আমার দরকার নাই এটা বলার জন্য, আবহাওয়ার পূর্বাভাসের মতো আকাশে মেঘ দেখা গেলে কালকে বৃষ্টি হবে আর কি। আচ্ছা, আপনি বলবেন, আপনি কি হিসাব করেছেন? আমি হিসাব করেছি। মাধবাচার্য, আমাদের প্রধানমন্ত্রী ওনার হলো উনি তুলে আসি ইন্ডিয়ার মধ্যে, আমাদের এই যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির মধ্যে ওনার এখন জুপিটার হচ্ছে 10 হাউসে, এবং আগামী জুনের পরে 11 হাউসে আসতেছে। ওনার একটা ভালো সময় আসতেছে, কিন্তু বাংলাদেশের জন্য ভালো নয়। আচ্ছা, ওনার ব্যক্তিগত ভালো, বাংলাদেশের জন্য ভালো নয়। বাংলাদেশ শনির অবস্থান করেছে। আবার আমাদের বিরোধী দলের নেত্রী উনি হলেন ইন্ডিয়ান মতে সিংহ রাশি, ওনার কিন্তু সময় ভালো আসতেছে না। তার প্রেক্ষাপটে দেখা যায় উভয়ের মধ্যে মতের মিল তো কখনোই হবেই না, বরং একে অপরের সাথে আগের মতো করে ধারাবাহিকতা থাকবে। এটা খুবই গতানুগতিক, এটা আমাদের কথা একদম ঠিক আছে, কথা ঠিক আছে। কারণ গতানুগতিক বাইরে অর্থাৎ ক্লাসিক্যালের বাইরে তো গান হয় না ভাই। তো এখন ক্লাসিক্যাল দিয়ে বলতে আমি সেটা আমি বলতেছি না। এখন আমরা তো এমন আত্মঘাতী কোনো কথা বলতে পারি না, এটাই বলতে পারি যে একটা ভালো ধরনের সংঘর্ষ ভুল বুঝে আসতেছে, এবং কোনো নির্বাচন এবছরে আমার দেখি না হবে না। এবং আমরা এই জ্যোতিষী হিসাবে এই কথা বলবো, যদি আমাদের দেশের মানুষ, বুদ্ধিজীবীরা সবাই মিলেমিশে একটা শান্তির পর যদি তারা চিন্তা করে বৃহস্পতির প্রভাবে এই কথা, এটা কিন্তু আসবে যে এই জুনের পর থেকে একটা দেশের মধ্যে একটা শান্তি বিরাজ করতে পারে। জুন পর্যন্ত দেশের মধ্যে খুব খারাপ যাবে। আচ্ছা, জুন পর্যন্ত যেটা প্রফেসর হাওলাদার বললেন হরতাল অস্বস্তিকর অবস্থা, সেটা আমি নাম ধরবো না, আমি নাম ধরতে চাই না, যে যাই দেখ না কেন এ ধরনের একটা জুনের ভিতরে একটা সমস্যা হতে পারে। তবে এগুলো সবগুলো হ্যান্ডেলিং করতে পারবেন বর্তমান সরকার, কারণ বৃহস্পতির প্রভাব আছে। একটা সুস্থ রাস্তা ধীরে ধীরে তারা এগিয়ে যাবে, এবং ওই বুঝবে। কারণ বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন এরা সবাই অভিজ্ঞ, এবং তারা পরিশীলিত। আপনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ওনার গ্রহ নক্ষত্র বিচারে ওনার জন্য ভালো, কিন্তু দেশের জন্য ভালো না। তাহলে মানে উনি তো দেশের নির্বাহী, ওনার জন্য ভালো হলে দেশের জন্য কেন ভালো হবে না? দেশ এবং প্রধানমন্ত্রী দেখ কথার উপর প্রধানমন্ত্রী কালকে নাও থাকতে পারে, সাপোজ দেশ তো আর যাবে না। উনি তো ব্যক্তিগত, প্রধানমন্ত্রীর মধ্যে শখ বুঝে মানবে তাই তো কথা না, অনেকে মানতেছে না। এইটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপারটা। আমি রাজনৈতিক ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, দেশের ওভারঅল যদি চিন্তা করি 8 সাল 15 সাল ভালো যাবে না বাংলাদেশের জন্য। রাজনৈতিক ক্ষেত্রে ওটাই ভালো যাবে। কোন রাজনীতিবিদের অবস্থাটা একটুখানি বেটার হবে মনে হয়? একটা ব্যক্তিগত দিক, একটা রাজনীতির দিক থাকে। ব্যক্তিগত রাজনীতির সাথে যারা সম্পৃক্ত আছে, এটা সবাই তো পারে। যেমন প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তুলনায় তো অনেক লোক আছে। যেমন প্রধানমন্ত্রী 16 নক্ষত্রের জন্ম, 16 এবং 17 মধ্যে শনি অলরেডি অবস্থান করতেছে। আর প্রধানমন্ত্রীর সামনে যেসব পরিকল্পনা দেবেন, ওগুলো এমন পরিকল্পনা আসবে যে যেগুলো আমাদের দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, শান্তির পথে দেবে। আবার এই যে বিজ্ঞানীর মধ্যে যে কথা বলেন, আমরা অতীত চিন্তা করি, আমরা অতীত চিন্তা করি। আমাদের রাজনীতিবিদের অতীতে অনেক দক্ষ লোক ছিলেন, তারা দক্ষতার সহিত একটা ভালো জায়গায় যাবেন, এই প্রত্যাশা আমরা করতে পারি। আচ্ছা, এটা আমরা অতীত নিয়ে চিন্তা করি, জ্যোতিষশাস্ত্র অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাই করে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি এটাই ধরে রাখেন যে আমাদের রাজনীতিবিদের এমন একটা পথ বের করবেন শান্তির পথে। আমরা আচ্ছা, একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিল্পী রায়, নেত্রকোনা থেকে। তো আমার জন্মসাল হচ্ছে 4 সেপ্টেম্বর 1996, এবং আমার প্রশ্নটা হচ্ছে যে 2015 সালে আমি দ্বিতীয়বার ভার্সিটি ভর্তি পরীক্ষা দিব। আচ্ছা, ওইটাতে আমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, এবং আমার 2015 সাল কেমন যেতে পারে? আচ্ছা, আমি প্রথমবার দিয়েছি, কিন্তু খুব কাছাকাছি গিয়েও আমি ভর্তি হতে পারি নাই। এটা আমি বিজ্ঞানীর কাছে নিব, ভার্সিটির ভর্তি পরীক্ষা দ্বিতীয়বার, এবং সেটা 2015 সালে সে সফল হবে কিনা। দ্বিতীয়বার তো এখন পরীক্ষা পদ্ধতি দিতেই দিচ্ছে সেটা তো আমরা জানি, আন্দোলন চলছে দেওয়ার জন্য। এটার কি স্যার? আমার কাছে এটার জবাব নেই, কারণ এটা নির্ভর করে পরিবেশের উপরে, এবং পরিবেশ পরিস্থিতি এগুলোর উপরে নির্ভর করে তার মানসিক প্রস্তুতি কি রকম আছে। কিন্তু পরীক্ষাটাই তো দিতে পারবে কিনা, মানে সুযোগ তো নাই আর এখন, আর দ্বিতীয়বার করে ভার্সিটির ভর্তি পরীক্ষার সুযোগ আর টাইম যদি ওভার হয়ে যায় তাহলে তার কোনো প্রশ্নই আসে না।
আমরা অন্য রাজনীতিবিদ সম্পর্কে আপনার কোনো ধারণা আপনি করেছেন কিনা আগামী বছরে? বাংলাদেশ, যদি আমরা এই বাংলাদেশ নামটি ইংরেজিতে বানান করে লিখি এবং সেটার যে সংখ্যার সঙ্গে 2015 কোথায় অবস্থান করছে? না, ওটা তো আমি ওইরকম ভাবে করিনি। বাংলাদেশ ওটা নিউমারোলজিক্যালি করতে একটু সময় লাগে। আমাকে যদি সময় দেন তাহলে আই ক্যান ডু ইট। আচ্ছা। আর যদি আগে বলতেন যে এইরকম ভাবে আপনি প্রস্তুতি নিয়ে আসবেন, তাহলে আমি ওই সংখ্যা তত্ত্ব অনুপাতে বাংলাদেশে কত নাম্বার হয় এবং এখন লিখতে পারে এটা বাংলাদেশ। হ্যাঁ, এখন যদি আপনি আমাকে টাইম দেন আই ক্যান রাইট ডাউন। আচ্ছা, ঠিক আছে, আপনি সময় নিতে পারেন। আমাদের মাধব আচার্য আছেন। স্যার, আমি আপনার কাছ থেকে বিজ্ঞানের দেশ বিদেশ শুনবো। তার আগে ছোট্ট করে দর্শক যারা এই গত কয়েকদিন ধরে ফোন করেছেন, সকলের নাম হয়তো আমরা বলতে পারবো না। মাধব আচার্য কিছু হোমওয়ার্ক করেছেন, আপনি যদি একটু বলে দেন খুব অল্প করে, যাদের সম্পর্কে একদম। আমি ওটাই বলে দিতে আপনাকে। আপনি আমার এখানে 30 জনের প্রশ্ন করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা 30 প্রশ্ন ছোট করেছি। 21 জনের প্রশ্ন করেছে যে আগামী বছর কেমন যাবে। আচ্ছা, কিন্তু এক একজনের জায়গা, নাম এবং জন্ম তারিখ, রাশি এগুলো আলাদা বলে তো অনেক সমস্যা হয়ে যাবে আপনাকে। ওদের কিন্তু প্রশ্নটা কিন্তু একই, আগামী বছর কেমন যাবে। আগামী বছর কেমন যাবে এই কথা আমি বলে দিলে ওটা তারা সব উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, এখন দর্শক, আপনারা যে প্রশ্ন করেছেন আপনাদের রাশি, অ্যাকচুয়ালি আপনারা যে প্রশ্নগুলো করছেন জ্যোতিষ বিষয়ে জানার জন্য, এইভাবে জ্যোতিষশাস্ত্র জানা যায় না। জ্যোতিষশাস্ত্র কোনো রসালো ফল নয় যে আপনি দেবে, এগুলো একটা অঙ্ক কষ্ট হয়, হিসাব করতে হয়, বুঝাতে হয়, বুঝতে হয়। এমনি বললে এগুলো তো কতগুলো এমনি মন গড়া কথা হয়ে দাঁড়াবে। জ্যোতিষশাস্ত্র কখনো মন গড়া কথা, সমষ্টিগত বিদ্যা নয়। তো এগুলো আপনাদের বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্র তো আসতে হলে আপনাকে ডকুমেন্টে আসতে হবে। আপনি যদি একটু সরাসরি উত্তর দেন, আমাদের সময় খুবই কম। আমি দিদি একটু ভূমিকাটা তাদেরকে জানাই দিই, যাতে এই প্রশ্নগুলো, এই যে মেয়েটা প্রশ্ন করছে এখন কোনো কিছু পড়ে না, ওগুলো এগুলো বলবো উত্তর। আমি তো বলতে এতগুলো লেখাপড়া শিখে বলতে উত্তর দিতে পারে না। আচ্ছা, আমি বলতে চাই আপনাকে একটা বাড়ির দলিল আছে, একটা গাড়ির লাইসেন্স আছে, একটা জিনিসের ক্যাথলেক আছে, আপনার কি ডকুমেন্ট আছে, একটা জন্ম তারিখ দিয়ে একটা নাম দিয়ে আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলে সেটা আমরা আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবো না। যাক, যারা এখানে প্রশ্ন করেছেন, যে প্রথম করেছে রানা সোহেল, উনি মকর রাশি, কেমন যাবে। তারপরে খায়রুজ্জামান খান সরোয়ার, উনিও করেছেন একই প্রশ্ন, এবং মোশাররফ হোসেন উনি করেছেন একই প্রশ্ন। আপনারা যারা করেছেন, 30 জনের মধ্যে 21 জন একই প্রশ্ন করেছেন। আপনাদের বলবো যে আগামী বছর ভালো যাওয়া মানে আপনার প্রস্তুতির উপর নির্ভর করে। আপনি কি কাজ করেন, আপনি কি শিক্ষার্থী, না শিক্ষক, না কর্মজীবী, আপনি কি করেন, এই কাজের উপর অভিজ্ঞতা যার যত বেশি থাকবে, যে যত তার ভিতর যে পরিশ্রম দেবে, বুদ্ধিবৃত্তি নেবে এবং গুরুজনের কথা শুনবে, অভিজ্ঞ ব্যক্তির কথা শুনবেন, তখন তারাই খুব সফলতা অর্জন করতে পারবেন। না হলে জ্যোতিষীর কখনো সম্ভব না যে আগে বড় এবং ছোট করা পাশ করিয়ে দেওয়া, এই জ্যোতিষীর পক্ষে কখনো সম্ভব নয়। আর জ্যোতিষীর কাছে যদি আপনি আসতে চান, তাহলে আপনার সঠিক জন্ম সময় দিয়ে একটা হরস্কোপ করতে হবে অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে, এবং সেটা উনি বিচার করে আপনাকে বলবেন আপনার কখন কি হবে না হবে, না হলে গণা করা যেভাবে প্রশ্ন করছেন ওগুলো পাবেন। আচ্ছা, আপনার প্রশ্নের মানে 30 জন কাছাকাছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। স্পেসিফিক দু একটি যদি আমি চাই, যেমন ধরেন ইমরান লালবাগ থেকে, তার 5ই জুলাই জন্ম, উনি স্পেসিফিক জানতে চেয়েছেন কেমন যাবে। আর একজনের কাছে উনি টাকা পান, সেটা গত বছর পাননি, আগামী বছর ওই টাকাটা ফেরত পাবেন কিনা। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই এবছর পাবেন, টাকাগুলো পাবেন। আচ্ছা, কারার নাম শহীদ শমী, কারার নাম শহীদ শমী, ঢাকা, 15ই ফেব্রুয়ারি মঙ্গলবার তার জন্ম। 2015 সালে জীবনে নতুন কোনো মোড় নেবে কিনা, চাকরি অথবা অন্যান্য ক্ষেত্রে? না, নেবে না, আগের মতোই থাকবে, এবছর নেবার কোনো সম্ভাবনা তেমন নেই। আচ্ছা, আরও যেমন ধরেন মহিউদ্দিন মিরপুর থেকে, 15ই ডিসেম্বর তার জন্ম, তিনি প্রশ্ন করেছেন ব্যবসা বাণিজ্য কেমন যাবে, কোনো বিপদ আছে কিনা? ওনার কোনো বিপদ নাই, ব্যবসা বাণিজ্য ভালো যাবে। আচ্ছা আচ্ছা, রাশেদ রাজশাহী, 8ই জুলাই তার জন্ম, উনি বলেছেন আমার আর্থিক অবস্থা কেমন যাবে। ওনার আগের থেকে এবছর ভালো যাবে। আচ্ছা, আর আজম ঢাকা, 30শে জুলাই জন্ম, 2015-তে আমার কত বেতন বাড়বে?
উনি ওই প্রশ্নটা কিন্তু যুক্তিসঙ্গত, কত বেতন বাড়বে ওনার কর্মের উপর নির্ভর করবে, তবে উনি আগের থেকে কিছু ভালো জায়গায় যাবে, এটা বলা যায়। আচ্ছা, কামরুজ্জামান, ঢাকা, 22শে জুন তার জন্ম। নতুন করে রাজনীতি সহিংস হবে কিনা, এই প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। মার্জিয়া সুলতানা স্বপ্নীল, ঢাকা, 23শে মার্চ তার জন্ম। এইচএসসি পরীক্ষা ভালো হবে কিনা এবং কতটা ভালো হবে? আসলে প্রশ্নপত্র ফার্স্ট আসের উপরে তো এইচএসসি পরীক্ষার নির্ভর করে, সেটার সাথে উনি লেখাপড়া কম করেন, ওনাকে ভালো করে পড়ার আমরা পরামর্শ দিচ্ছি, নাহলে উনি আগের মতোই থাকবেন। আপনি কিভাবে বুঝলেন? আমি এখানে নম্বর দিয়ে বলেছি, আমার এখানে গণনা আছে তো। আচ্ছা, আমি এখানে গণনা করতেছি। আচ্ছা, মানে 23শে মার্চ দিয়ে আপনি বুঝলেন। 23 লোক, 23 মার্চ হাজার হাজার লোক আছে, ও এখানে সবাই লেখাপড়া কম করে না, 23 মার্চ দিয়ে গুনতেছেন আপনি। আমি এখানে আমার তথ্য দিয়ে গুনতেছি। আচ্ছা, আর সম্রাট, ঢাকা, 23শে আগস্ট তার জন্ম। নতুন বিয়ে, সংসার কেমন যাবে? উনি কি বিয়ে করেছেন না করেছেন এটা সত্য আমি জানি না, যদি না করে থাকে তিনি করবেন, আর গেলে উনি সংসার মোটামুটি ভালো যাবে, তবে উনি নিজে ভালো হলে সংসার ভালো যাবে, এটাই বলতেছে। দেখুন স্যার, আমরা একটু বিজ্ঞানে যেতে চাই। বিজ্ঞানে আমাদের কোনো প্রাপ্তি আছে কিনা, যে বিজ্ঞানের যেসব কাজগুলো হচ্ছে অথবা তথ্য প্রযুক্তি নিয়ে আমরা যেভাবে এগোচ্ছি, সেক্ষেত্রে বাংলাদেশের আমাদের প্রাপ্তি কি? তার আগে আমি যেহেতু আমি শুনছিলাম যে আপনার অনেক কৌতূহল, আমাদের দর্শকদের অনেক কৌতূহল যে দিন কেমন যাবে, তো একটা কথা বলে দেওয়া ভালো, ওনারা হয়তো ক্লেম করছেন না আজকে যারা আছেন, কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝির স্কোপ থাকে। ইংরেজিতে বলে সায়েন্স, আর বলে সিউডো সায়েন্স। সিউডো সায়েন্স হলো যেটা সায়েন্স নয় কিন্তু প্রকারান্তে দাবি করা হয়, এটা কিন্তু অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তো আমি সেই দিকটা একটু, কারণ সায়েন্সের মেথডসের মধ্যে খুব ক্লিয়ার আপনার ব্যবস্থা আছে। যে কোনো, শুধু জ্যোতিষশাস্ত্র নয়, যে কোনো জিনিস সিউডো সায়েন্স যেটা, সেটাকে, এটা যে সিউডো সায়েন্স, এটা খুব ইজিলি দেখিয়ে দেওয়া যায়, যে প্রেডিকশনগুলো থেকে, তার আপনার ভ্যালিডিটি থেকে, তার লজিক থেকে, এবং স্ট্যাটিস্টিক্স থেকে, যে প্রেডিকশনগুলো কতটা জেনারেল। সায়েন্সে একটা সুন্দর কথা আছে আপনার মেথডসের মধ্যে, এটা আমি বলতে চাই কারণ আপনি বিষয়টা যেহেতু এনেছেন, সেটা হচ্ছে, এটাকে বলে ফলসিফিকেশন। আমরা সবসময় বলি যে এটা প্রমাণিত কিনা, প্রমাণ করা, কিন্তু সায়েন্স আসলে প্রমাণ করার চেয়েও বেশি ইন্টারেস্টেড হলো অপ্রমাণ করা। একটা ভালো সায়েন্স বা সায়েন্স হবে তখন যে বুক পেতে দিয়ে বলতে পারবে, যে থিওরিটা, যে আমি 5টা রাস্তা দেখিয়ে দিলাম যে আমাকে অপ্রমাণ করো, মানে আমাকে মারার কৌশলগুলো আমি বলে দেবো। প্রত্যেক থিওরিতেই কিন্তু সেই থিওরিটাকে কেমন করে আমি নিধন করব সেটা বলে দেওয়া থাকে। তারপরে যদি নিধন না করতে পারে তখন এটা থিওরিটা দাঁড়িয়ে যায়। তো এমন কোনো জিনিস যেটা ফলসিফাই করা যায় না, সেটা কিন্তু কখনো সায়েন্স হয় না। এবং অনেক জিনিস সিউডো সায়েন্সগুলো দেখা যায়, এটা এভাবেও ঠিক হবে, ওভাবেও ঠিক হবে, এটাকে ফলসিফাই করা অসম্ভব। এবং এটা ধর্মের ব্যাপারও সত্য, ধর্মকে ফলসিফাই করা যায় না, অনেক জিনিসের জন্য এটা সত্য। জ্যোতিষী এটা কিন্তু খুব ক্লিয়ারলি এখানে হয়তো বলা যাবে না, কারণ এটা বড় বিতর্ক জন্ম দেবে, কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি এটা দেখানো হয়েছে যে এটা ফলসিফাই করা যায় না, মানে এভাবে ওটা ঠিক থাকবে, ওভাবে ওটা ঠিক থাকবে, এবং এটা ডিফেন্ড করতে পারবে নিজেকে সবসময়, এটা ডিফেন্ডেবল। এবং ফলসিফাই করা যায় না বলেই কি যুগ যুগ ধরে এটা এখানের মধ্যে বিশ্বাস এবং অবিশ্বাসের একটা দোলাচল থাকে, এবং মানুষের কৌতূহল, আগ্রহ থাকবে, কারণ যেহেতু এটা মানুষের একটা অজানা জায়গা। কারণ এমনকি সায়েন্স কখনো দাবি করে না যে সায়েন্স ক্যান টেল দি লাস্ট ওয়ার্ড, কারণ সায়েন্সে আপনার ইট ইজ টেন্টেটিভ, আপনার নইলে থিওরি চেঞ্জ হয় কেন? নিউটনের থিওরি এসে আইনস্টাইন পাল্টিয়েছে, তার মানে নিউটন অকর্মা ছিল, গুড ফর নাথিং? তা মোটেই না। নিউটনের থিওরি খাড়া না হলে আইনস্টাইনের থিওরি আসতোই না। তো কাজেই সায়েন্স টেন্টেটিভ, সায়েন্স নিজেও কখনো বলে না যে এটা চিরকালের চিরসত্য, এরকম কোনো জিনিস নেই। তো কাজেই সায়েন্স এদিক থেকে খুব ওপেন, খুবই ভালনারেবল, যে কেউ এটাকে, সেদিন আপনার বড় হেডিং হয়েছিল যে ফলসিফাই করতে পারে। ইয়াং ছেলে সার্নে কাজ করছে, জেনেভাতে অন্য কাজ করছে,
দেখা গেল যে নিউট্রিনো বলে একটা পার্টিকেল, এটা গত বছরের কথা বলছি, গত বছরও না 2012-র কথা বলছি, 2012-তে এটা হলো যে আপনার নিউট্রিনো জেনেভার থেকে ছেড়ে দিল, এটা ইটালিতে রোমের কাছে এটা ইয়ে করবে, এবং দেখা গেল তারা যে হিসাবে সেটা আলোর গতির চেয়ে বেশি গতিতে রোমে গিয়ে পৌঁছেছে। বাহ। এবং এটা যদি হয় তাহলে একেবারে ধসে পড়ে তার মানে আলোর আইনস্টাইনের থিওরি, theory, বর্তমান ফিজিক্স একেবারে ধসে পড়ে। যে এটা দেখাচ্ছে সে 24-25 বছরের ছেলে, মানে সেও বলছে যে হ্যাঁ আমার এটা কারেক্ট, কাজে দেখো সবাই খুব চিন্তায় পড়ে গেছিল, কিন্তু পরে অবশ্য দেখা গেছে 6 মাস মধ্যে বোঝা গেছে যে ওর এক্সপেরিমেন্টে ভুল ছিল যেটা। তো কাজেই এনিথিং ইজ চ্যালেঞ্জেবল, কোনো অথরিটি বলে কোনো জিনিস নেই, এনিথিং ইজ চ্যালেঞ্জেবল ইন সায়েন্স, ইট ইজ সো ভালনারেবল। কিন্তু এবং এটা বুক পেতে দেয় যে আমাকে ফলসিফাই করো, বাহ। এবং এটাই বিউটি অফ দ্য সায়েন্স। আচ্ছা। তো কাজেই এই কথাটা বলে আমি যে আপনি বলছেন যে আগামী আমাদের জন্য কি আছে। জি স্যার, আমি একটু বিরতির পরে শুনি আমি এই কথাটি। এরকম একটি ইন্টারেস্টিং জায়গায় আমরা যে সায়েন্স বুক পেতে দেয়, আবার এই যে বিশ্বাস নিয়ে আমরা কথা বলছি, জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতিষবিজ্ঞান ইত্যাদি, সেগুলোর মধ্যেও অনেকের বিশ্বাস বুক পেতে দেয়, সেরকম একটা জায়গায় বছরের শুরুর প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। থাকুন আমাদের সঙ্গে, বাকিটা শুনবো বিরতির পর। বছরের পূর্বাভাস আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক পদার্থবিদ্যা, আছেন জ্যোতিষী ডক্টর মাধব আচার্য এবং আছেন জ্যোতিষী প্রফেসর হাওলাদার।